বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে সংকট কেন তৈরি হলো। জ্বালানি তেলের পাম্পে রাত দিন যানবাহনের দীর্ঘ সারি, পর্যাপ্ত মজুদ আছে বলছে সরকার। সমস্যাটা তাহলে কোথায়? পাম্প মালিকরা এক ধরনের কারচুপির আশ্রয় নিচ্ছে, বিপিসি সেটা স্পষ্টকরণ করছে না। এমন সংকটের ব্যাখ্যা কি? কথা বলবো জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেনের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, বাংলাদেশে হামে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা। হাম সহ প্রয়োজনীয় অন্যান্য টিকার মজুদ কতটা আছে, এবং হরমুজ প্রণালীতে প্রথমবারের মতো পণ্যবাহী জাহাজের কাছ থেকে টোল আদায়ের দাবি ইরানের। চলমান জ্বালানি তেল সংকটে বাংলাদেশের মানুষ ঘন্টার পর ঘন্টা পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পেতে হিমশিম খাচ্ছে। ফিলিং স্টেশন অপারেটররা বলছেন প্রয়োজনের চেয়ে সরবরাহ কম। অন্যদিকে সরকারের দাবি দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। তাহলে সমস্যাটা আসলে কোথায়? সংকট কেন কাটছে না? আবুল কালাম আজাদের প্রতিবেদন। তেলের জন্য ওই দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি যেন শেষই হচ্ছে না। ঢাকা শহরে গাড়ি এবং মোটরসাইকেলের যে তেলের জন্য অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি, সেটি মূলত অকটেনের চাহিদা। কিন্তু বাংলাদেশ অকটেন উৎপাদন করে এবং আমদানিও বাড়িয়েছে, সরকার সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে। কিন্তু এই অকটেনের এত সংকট কেন তৈরি হলো, সেটি একটি বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়ে তিনটি পক্ষের দায় সামনে এসেছে। প্রথমত, আতঙ্ক ও ভোক্তার অতিরিক্ত চাহিদা। দ্বিতীয়ত, অসাধু ব্যবসা ও মজুতদারি। এবং সবশেষ বিপিসির তেল বন্টন ও বিক্রয় ব্যবস্থা মিলিয়ে বর্তমান এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংকটের শুরু মার্চ মাসে সরকার রেশনিং বা কম বিক্রির ঘোষণা দেওয়ার পর। তখন ভোক্তার যে আতঙ্ক তৈরি হয়েছে, সেটি এখনো কাটেনি। এখন পাবলিক ভাবতেছে যে আজকে 20 টাকা বাড়াইছে, কালকে 50 টাকা বাড়াবে। এই জন্য মানুষ এখন দেখা যায় যারা ওই না লাগে এরাও নিয়ে ভরে স্টক করে রাখে। কয়েক জায়গায় দেখছি যে হাইএক্স গুলো আছে, যারা গ্যাসের সিলিন্ডার থাকার পরেও তারা সিরিয়ালে থেকে নিয়ে বলে বিক্রি করছে। তেলের সংকটে একটা অসাধু ব্যবসা বা কালোবাজারি চক্র তৈরি হয়েছে। সংকট শুরুর পর 1.5 মাসে অভিযানে 5,77,000 লিটার তেল উদ্ধার হয়েছে। এর মধ্যে অকটেন 41,846 লিটার। উদ্ধারকৃত তেলের পরিমাণ সামান্য হলেও বোঝা যায় একটা অবৈধ মজুদের প্রবণতা রয়েছে। এছাড়া দেশে যে উৎপাদন হয়, সেখানেও তেল মজুদ করার চেষ্টা ছিল। মার্চ মাসে তখন আমাদের মধ্যে কিছু জন আমরা ভালো করে ডেলিভারি দিই নাই, সরকার খুব চাচ্ছিল। আমরা বিকজ অফ দ্য প্রাইস অ্যাডভান্টেজ এপ্রিলে আমরা যেটা পাচ্ছিলাম কম করে দিয়েছি। এই জন্য আমরা কম দিয়েছি। সরকার ডিফেন্সিভ, কেন তোমরা দিচ্ছ না? বেসরকারি একটি রিফাইনারির এই পরিচালক জানান, বিপিসি তাদেরকেও এখন মজুদ বাড়ানোর পরামর্শ দিয়েছে। সরকার বলেছে যে আপনারা আপনাদের কাছে রাখেন, ক্যাপাসিটি বাড়ান, এটা আমাদের বলেছে সরকার। আমাদের যখন দরকার হবে তখন আমরা আপনাদেরকে বলবো, তখন আমরা আমাদেরকে ডেলিভারি দিন। তাদের স্টোরেজ তো ফুল, ওরা যখন কমবে তখন আমাদের থেকে নিবে। ওইভাবে করে সরকার রেশনালাইজ করতে চাচ্ছে। এদিকে অতিরিক্ত চাহিদা সত্ত্বেও গত বছরের এপ্রিল মাসের তুলনায় বিপিসি এবার এপ্রিলের প্রথম 19 দিনে গড়ে দৈনিক 43 টন বা 55,000 লিটার তেল কম বিক্রি করেছে। যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর এপ্রিল মাসের বরাদ্দের হিসেবে দেখা যায় 78টি ডিলার পাম্পের মধ্যে 28টি এপ্রিল মাসের প্রথমার্ধে অকটেন বরাদ্দ বেশি পেয়েছে। ঢাকা শহরে যে পাম্পগুলো আছে ওদের নামে লিস্ট হয়, কোন দিন কোন পাম্পে কতটুকু তেল পাবে সেই হিসাব করে দিতেছে। এই সংকটের আগে এরকম ছিল না। বরাদ্দের বিশ্লেষণে দেখা যায় ঢাকার মধ্যে বেশিরভাগ পাম্প অতিরিক্ত অকটেন পেয়েছে, কিন্তু 10টি ডিলার পাম্প এপ্রিলের প্রথমার্ধে কোনো অকটেনই পায়নি, যার 9টি ঢাকার বাইরে অবস্থিত। 24 ঘন্টা সব পাম্পে তেল না পাওয়ায় সংকট থেকেই গেছে। যখনই আমি রেশনিং করব তখন তো কাস্টমারের সেই যে চাহিদা, এটা মনের মধ্যে থেকেই যাবে, এটা নিশ্চয়ই আবার কিছু হবে না। আমি কোনো 10 বছরের মধ্যে 13,500 লিটারের নিচে কোনো সময় প্রোডাক্ট নিই নাই। আমাকে একদিন 9,000, একদিন 13,500, আমার ওই ঘাটতিটা হয়েই যাচ্ছে। তো পাম্প মালিকরা বলছে যে আমরা তেল পাচ্ছি না, এটা তারা বলছে, এবং তারা কোনো অফিসিয়াল বলছে না, পার্সোনাল লেভেলে বলছে। অফিসিয়াল তারা বলছে যে না, সাপ্লাই আছে। এই যে তথ্যের যে অস্বচ্ছতা, এই বিষয়টি সরকার, একমাত্র সরকারই নিশ্চিত করতে পারে যে তার তথ্যের বিভ্রান্তি বা ভুল কোথায়। এটা এক ধরনের কারচুপির আশ্রয় নিচ্ছে পেট্রোল মালিকরা, পাম্প মালিকরা এক ধরনের কারচুপির আশ্রয় নিচ্ছে।
বিপিসি সেটা স্পষ্টকরণ করছে না। তেলের দাম বাড়ানোর পর জ্বালানি মন্ত্রণালয় আগের তুলনায় 20% অকটেনের সরবরাহ বৃদ্ধির নির্দেশনা দিয়েছে। সরকারের জ্বালানি মন্ত্রী বলছেন, তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, যার যতটুকু দরকার তেল এখন কিনতে পারবে। এখন অস্বাভাবিকভাবে সাপ্লাইয়ের বায়ার যদি বেড়ে যায়, আর আমার সাপ্লাই যদি আমার যা প্রত্যেক পাম্পে যা দরকার তাই দেই, তাহলে তো পেট্রোল পাম্পের যেটা 24 ঘন্টায় দিত সেটা 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। সেখানে তো নতুন সাপ্লাই দেওয়া হয় না, আবার পরের দিন আবার সাপ্লাই যায় তার কাছে। সেই জন্য পেট্রোল পাম্পটা বন্ধ থাকে। আমার কাছে এখনো যে মজুদ আছে সেই মজুদ দিয়ে আমি আগামী 1.5 মাস চলতে পারবো, আমি অসুবিধা নেই। সরকার তেলের রেশনিং তুলে দেওয়ার ঘোষণা দিলেও ঢাকার বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে প্রাইভেট কারে 20 লিটার এবং মোটরসাইকেলে 700 থেকে 1200 টাকার অকটেন দেওয়া হচ্ছে। না, অকটেনে বাড়াইছি তোমার 20%, 10% বাড়াইছি ডিজেলে, 10% পেট্রোলে। তোমার বেশি দিচ্ছি আমরা, তারপরে যে লাইন থাকে। আমার কথা হলো যে যুদ্ধের আগে তো লাইন ছিল না, আমরা তো ইলেক্টেড গভর্নমেন্ট। এখানে যদি সবাই মিলে যদি এই সমস্যাটাকে সমাধান না করি আমরা, আমার তেলের অভাব নেই, আমি তেল কিনে নিয়ে আসছি বা ইম্পোর্ট, সবই তো ইম্পোর্ট করে আনতেছি। তারপরে যদি এটা যদি ব্ল্যাক মার্কেটিং হয়, আর এটা যদি জনগণ সবাই মিলে যদি সচেতন না করি আমরা, তাহলে এটা চলতেই থাকবে। পাম্প মালিকদের সংগঠন মনে করে, টানা 1 সপ্তাহ দেশের সবগুলো পাম্পে সরকার ঘোষিত বাড়তি তেলের সরবরাহ করলে বর্তমান সংকট আর থাকবে না। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে সময় দেওয়ার জন্য। যদি সংকটটা একটু শুরু থেকে দেখি, যে জ্বালানি তেলের সংকটটা শুরু কি করে হলো, যুদ্ধ, মানুষের একটা উদ্বেগ, তারপর সরকারের রেশনিং করার সিদ্ধান্ত, অসাধুদের তৎপরতা, এখানে শুরু থেকে সরকার কি বিষয়টাকে ঠিক সঠিকভাবে হ্যান্ডেল করতে পেরেছে? আপনার কাছে কি মনে হয়? দেখেন, এইরকম সমস্যা, এই যে লাইন হয়ে যাওয়া, এটা কিন্তু শুধু বাংলাদেশে না, আরও দেশেই হয়েছে। বাংলাদেশে যেটা ইউনিক সেটা হচ্ছে লাইনগুলো এত বড় এবং এতদিন পর্যন্ত কন্টিনিউ করছে, এইটাই হচ্ছে বাংলাদেশের ইউনিক ক্যারেক্টার। কিন্তু প্রথম দিকে যেটা হয়েছে এটা অনেক দেশে হয়েছে এবং এখন শুধু 4-5টা দেশে কন্টিনিউ করছে। আমি ব্যাংকক থেকে আসলাম, ওই দেশেই কিন্তু ওই যে রাইডার যেটা বলি আমরা, মোটরসাইকেলের, ওখান থেকেই কিন্তু এটা সারা ওয়ার্ল্ডে উৎপত্তি হয়েছে। কিন্তু ওখানে দেখলাম যে পেট্রোল পাম্পে কোনো ভিড় নেই, তার মানে তারা যে যথার্থ যেভাবে পাওয়ার পেয়ে যাচ্ছে। তো এখানে কয়েকটা ইস্যুস আছে যেগুলো একসাথে কাজ করেছে এবং এখন একটা ক্রাইসিসের মতো ক্রিয়েট করেছে। যখনই এই সমস্যাটা হয়েছে, যেরকম শ্রীলঙ্কা, তারপরে মিয়ানমার, এরা বুঝেছে যে এইটা আউট অফ হ্যান্ড চলে যেতে পারে, ওরা এটা এসকালেট করতে পারে, তারা এটা বুঝেই তারা এই যে এই QR কোড দিয়ে পাস এটা করা, আমরা কিন্তু সময় পেয়েছিলাম। কারণ এটা 2টা ভাগে যদি আমরা দেখি, যে ঈদের আগে আর ঈদের পরে যে আবার এরকম হবে আমি কিন্তু ভাবিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে, ঈদের আগে হয়েছে, ঈদে একটা গ্যাপ হলো, সবকিছু হলো, ঈদের পরে আর হবে না। কিন্তু দেখলাম যে না, ঈদের পরে ধীরে ধীরে আবার এবং এটা একেবারে চলছে, এখনো চলছে। তবে আমি যেটা খুব লেটলি 2 দিন দেখলাম, আজকেও যেটা দেখলাম, একটু কমেছে এবং একটু কন্ট্রোলে এসছে। আমি পাম্পে গেলাম আমার ডিজেল নিতে, ডিজেলে কোনো অসুবিধা হলো না। কিন্তু দেখলাম যে তারা ওই QR কোড স্ক্যান করে পাস দিয়ে দিচ্ছে। তার মানে একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে এটাকে স্ট্রিমলাইন করার জন্য। হ্যাঁ, মেইন হচ্ছে ওই জিনিসটাই। ইঞ্জিনিয়ারিং এ আমাদের একটা কিউইং থিওরি আছে। হ্যাঁ, কিউইং থিওরিটা আমি একটা এক্সাম্পল দিই। যেমন একটা ব্যাংকে তো অনেক থাকে, ডিপোজিটর, ঠিক না? সব ডিপোজিটর যদি একদিনে ব্যাংকে যায় টাকা উঠাতে, কি হবে আপনি চিন্তা করেন? হ্যাঁ, সরকার বলছে যে এটা প্যানিক বাইং, কিন্তু শুধুমাত্র প্যানিক বাইং দিয়ে কি এটাকে ব্যাখ্যা করা যায় না? প্যানিক বাইং দিয়ে এটা শুধুমাত্র ব্যাখ্যা করা যায় না, কারণ এখন এই মুহূর্তে এখন যেটা হয়েছে এতদিন পরে, এখন কিন্তু লোকের মনে ওরকম প্যানিক নাই। তারা অনেকে রিজাইন্ড হয়ে গেছে, আমাকে লাইনে আপনি চিন্তা করতে পারবেন যে অনেক সময় সারা রাত ধরে সরকারে নিচ্ছে, তো তার কি, সে প্যানিক তো না, সে জাস্ট মানে তার প্যানিকটা হচ্ছে আমি এতক্ষণ ওয়েট করছি, আমি পানি পাচ্ছি না।
তো এগুলো যদি বিশ্লেষণ করা যায়, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে ঢাকা শহরে আমাদের এই স্পেশালি মোটরসাইকেলে তেল দেওয়াটা যথেষ্ট অর্গানাইজড না। এটা অলরেডি একটা প্রবলেমের কাছাকাছি ছিল, এবং এটা যখন এরকম একটা সমস্যা চলে আসলো, এটা অনেক বড় হয়ে গেল। এবং এগুলো একটা জিনিস হয় যে একবার ওই একটা সাইকেলের মধ্যে পড়ে গেলে ওটা বার হয়ে আসতে। আপনি যে সাইকেলের কথা বলছেন, যে সরকার বলছে, আমরা শুনলাম মন্ত্রী বললেন কালোবাজারের কথা, মানুষ সচেতন হতে হবে, না হলে এটা চলতেই থাকবে। তো যদি সেরকম একটা চক্র তৈরি হয়ে থাকে, সেটা সরকার কেন ভাঙতে পারছে না? মানে সরকারকে কি আমরা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে, বুঝতে পারছি কি হচ্ছে, কিন্তু আমার হাতে কিছু নেই, এরকম একটা ক্যারেক্টার আমরা দেখছি কিনা সরকারের? এটা খুব ইন্টারেস্টিং আপনি এটা বললেন। এর থেকেও আরো সিরিয়াস জিনিসে আমরা সরকারের এরই ক্যারেক্টার দেখেছি। যেরকম আমি বলি গ্যাসের চুরি, যেটা হ্যাঁ আমরা জানি যে আমাদের এই মিলিয়নস অফ ডলারের গ্যাস যেটা এখন এলএনজির ফর্মে, এটা চুরি হয়ে যাচ্ছে আমাদের। আমরা জানি কোথায় চুরি হচ্ছে, সেখানে মন্ত্রীরা গিয়ে আজকে এই লাইন ডিসকানেক্ট করে দিচ্ছে, তারপরে আবার তার পরের দিন আবার কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এখানে যতখানি সিরিয়াসনেস নিয়ে, যতখানি সর্ট অফ স্ট্রিক্টলি এগুলো এনফোর্স করে যথাযথ পানিশমেন্ট দেওয়াটা, এটা হচ্ছে না। এটা আমি জানি না, এটা অলমোস্ট লাইক একটা আমাদের একটা দেশীয় ক্যারেক্টারে এটা পরিণত হয়ে যাচ্ছে। এটা যে আপনি যেটা বললেন যে আমরা কেন করছি না, আপনি কি দেখাতে পারবেন যে কয়টা পানিশমেন্ট হয়েছে এই ইয়েতে? হ্যাঁ, ওই যে আজাদ যেটা দেখালো, যে এটা যদিও কম মনে হতে পারে যে যেটা ধরেছে, কিন্তু দেখেন আপনি ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট ইজ অনলি 10% যারা ধরতে পেরেছে, 90% ধরতে পারে নাই। তার মানে ইট ইজ নট এ স্মল থিং, ইট ইজ এ বিগ থিং। তো আমাদের ওই যেটা বললাম থিওরিতে, যে একটা আপনি যখন ডিসপেন্সিং করছেন, একটা কিউইং থিওরি, হ্যাঁ কিউইং থিওরির মধ্যে অনেকগুলো প্যারামিটার থাকে, কোনটা এটাকে এফেক্ট করে। তার মধ্যে একটা আছে যে ঠিকমতো বাউজার আসছে নাকি, ঠিকমতো সাপ্লাই দেওয়া হচ্ছে নাকি, জনমনে কি আছে, সব কিছু মিলে। তখন সবগুলাই যদি নেগেটিভের দিকে যায়, তখন এরকম কিউইং হয়ে যায়। একটা জিনিস আমরা দেখছিলাম প্রতিবেদনে, মন্ত্রী বলছিলেন যে যা আছে মজুদ তাতে আরো 1.5 মাস চলা যাবে, কিন্তু পরিস্থিতি কি তাহলে এই একই রকম থাকবে? মানে এই যে লম্বা লাইন, মানুষের অপেক্ষা, মানে এটার কি হবে? না, এটা থাকবে না, এটা আমি অলমোস্ট নিশ্চিত থাকবে না। কারণ হচ্ছে এই মানুষের মনে যেটা আছে, তারা তো ওইটা দেখছে, এই যে টেলিভিশনে এভরিডে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে, এইটা এই দিকে যেতে পারে, ওই দিকে যেতে পারে। সো ওই যে ওইটা কেটে যাবে। ভয়টা কেটে গেলে লোকরা তাদের স্বাভাবিক যে বিহেভিয়ার ছিল, কারণ মন্ত্রী যথার্থই বলেছে যে আগে তো ছিল না, এখন কেন হবে? তো একই লোক, আমি একটা এক্সাম্পল দিই, যে রাস্তায় হ্যাঁ অনেকগুলা গাড়ি যায়, এবং অনেক গাড়ি যায়, হঠাৎ আপনি দেখলেন যে একই রাস্তায় আজকে জ্যাম। তখন আজকে কেন জ্যাম হচ্ছে? তখন দেখলেন যে বৃষ্টি হচ্ছে। সো একটা বৃষ্টিটা ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার্স যেটা জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে, ট্রেন্ডটাকে বদলে দেয়, একদম বদলে দেয়। তো এরকমই হয়ে যাবে, তো ওইগুলা চলে যাবে। তবে আমি মনে করি যে তারা কিন্তু ঢাকা শহরের এই অয়েল, স্পেশালি একটু মোটরসাইকেলের ডিসপেন্সিং, এটা স্টাডি করা উচিত। কারণ এর মধ্যে সমস্যা আছে। কারণ আমি যেটা দেখেছি নর্মাল টাইমেও, আমি দেখেছি যে মোটরসাইকেলে তেল নিতে 20 মিনিট, আধা ঘন্টা লেগে যায়। এরকম কিন্তু অনেক দেশেই এরকম হয়েছিল, তারা কিন্তু এটা সলভ করেছে। এর বাইরে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানে এই যে জ্বালানি তেলের সংকট, এটি তো আসলে বিদ্যুৎ উৎপাদনকেও এখন ব্যাহত করছে, লোডশেডিং হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, অর্থনীতি সবকিছুতেই এটার প্রভাব থাকবে। একটা চেইন রিয়াকশনের মতো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করতে পারে সরকার, কি আছে তার হাতে? আপনি লোডশেডিং এর কথা বলছেন, ওটা কিন্তু অনেক বড় জিনিস। আর এখন যেটা হচ্ছে, এটা কিন্তু একটা কেওসের মতো রাস্তা। হ্যাঁ, মানে এই কেওসটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করার আছে এখন সরকারের? এই কিওসটা তো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়ে আসছে। যেটা ওই যে কিউআর কোডের যেটা বললো, এটা কিন্তু আরো আগেই তারা চালু করতে পারতো। হ্যাঁ, যেহেতু অন্য দেশ হয়েছে, তারা ভেবেছিল এটা চলে যাবে। কারণ একটা বলি আমাদের এগুলো আমদানিকৃত, কিন্তু ডিজেল আমরা আমদানি করি 4 গুণ বেশি, আর পেট্রোলটা আমাদের দেশীয়। তাহলে চিন্তা করেন আমাদের রেশো, যে আমি তো ভেবেছিলাম যে যেটা সমস্যা, এরকম যদি সমস্যা হয় এটা ডিজেলের হবে, কিন্তু হলো কোথায়? পেট্রোল আর অকটেনে। পেট্রোল আর অকটেনের হওয়ার কারণ একটা হচ্ছে যে ওইখানে ওই মানে মোটরসাইকেলে যে এরা তো ছোট ছোট অসংখ্য
ঢাকা শহরে 10 লক্ষ মোটরসাইকেল আছে। আমি যদি বিপিসিকে জিজ্ঞেস করি আসলে কি আপনাদের 10 লক্ষ মোটরসাইকেলকে সুষ্ঠুভাবে তেল দেওয়ার সিস্টেম আছে, তখন ওরা নিজেরাই চিন্তা করবে তাহলে না। বলছেন যে এখানে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা অনেক। আর আপনি যে প্রশ্ন করেছেন ইউ আর রাইট, অ্যাকচুয়ালি এটা কিন্তু হয়তো সহজে নাও যেতে পারে এবং দে মে হ্যাভ টু ডু সামথিং। করার কিন্তু অনেক কিছু আছে। ফর এক্সাম্পল আপনি কিন্তু তেলের ডিসপেন্সিং যেটা হচ্ছে, আপনি যারা বড় বড় অর্গানাইজেশন, দেখো আমার ইউনিভার্সিটি বুয়েটে আপনি ওখানে দিয়ে দেন, ওখানকার গাড়িরা ওখান থেকে নিবে। এরকম যদি ডিসেন্ট্রালাইজ করে দেন এটা, তাহলে কিন্তু কমে যাবে। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাইডার নিয়ে, কারণ এদের জন্য তো এটা একটা তাদের জীবিকার সাথে কানেক্টেড। সো দে আর ডেসপারেট, এভরি ডে গিয়ে তাদেরকে তেলটা নিতে হয় তাদের ব্যবসার জন্য। সাধারণ এখানে একটা নিয়ন্ত্রণ প্রয়োজন, এটা নিয়ন্ত্রণ দরকার। ইটস এ নিউ ক্যাটাগরি, গত 3 বছরে এটা উঠে এসছে। বাংলাদেশে যখন হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে, তখন দেশটিতে হাম সহ অতি প্রয়োজনীয় নানা টিকার মজুত নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ঢাকার বাইরে সরকারি হাসপাতালগুলোতে মরণব্যাধি জলাতঙ্কের টিকার ব্যাপক সংকট দেখা যাচ্ছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন জলাতঙ্ক সহ কোনো টিকারই সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র আসলে কেমন জানার চেষ্টা করেছেন তাফসির বাবু। ছেলেকে কুকুর কামড়েছে, তাই দ্রুত মুন্সিগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে ছুটে এসেছেন মা রুবি আক্তার, কিন্তু এসেই শুনলেন জলাতঙ্কের টিকা নেই। অগত্যা শ্রমজীবী রুবি আক্তারকে টিকা কিনে আনতে হয় বাইরে থেকে টাকা ধার করে, তারপর পেলেন চিকিৎসা। কইছে একটা ভ্যাকসিন আমরা কিনে আনতাম, তো আমি আবার বাড়ির থেকে গিয়ে টাকা আনছি, আইনে একটা ভ্যাকসিন কিনছি 900 টাকা দিয়ে, কিনুন পরে আবার এই ভ্যাকসিনটা দিছে। মুন্সিগঞ্জের এই সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা এই এপ্রিল মাসের প্রথম 20 দিনে 600 জনের বেশি নিয়েছেন, অর্থাৎ গড়ে প্রতিদিন 30 জনের বেশি জলাতঙ্কের টিকা নিতে আসছেন এই কেন্দ্রে। বিশ্বব্যাপী জলাতঙ্ক একটি মরণ ব্যাধি, যেখানে মৃত্যুর হার শতভাগ। বাংলাদেশে কুকুর বিড়ালের আঁচড় বা কামড়ের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও মুন্সিগঞ্জের পর্যাপ্ত সরবরাহ নেই। ফলে পরিস্থিতি সামলাতে বিড়ালের টিকা বিনামূল্যে দেয়াই বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি কুকুর কামড়ালেও সরকারি টিকা পাচ্ছেন না আক্রান্তরা। হেরা কইছে আমগো কাছে নাই, বুঝছেন, 1000 টাকা করে 3000 টাকা দা কিনে দিছি, আর এই যে তেনে হেরা দিছি। মুন্সিগঞ্জ শহরে যখন এই অবস্থা, তখন উপজেলাগুলোতেও কোনো টিকাই নেই। যেমন পাশের এই টঙ্গীবাড়ি উপজেলায় খোঁজ নিয়ে জানা গেল তাদের কাছে জলাতঙ্কের কোনো টিকা নেই। কিন্তু কুকুর বিড়ালের কামড়ে মরণ ব্যাধি জলাতঙ্কের টিকার সংকট কেন হলো? উত্তরে খোঁজ নিয়ে জানা যাচ্ছে কেন্দ্রীয়ভাবেই এখন আর সরকার কোনো টিকা সরবরাহ করছে না, বরং হাসপাতালগুলোকে বলা হয়েছে নিজ উদ্যোগে টিকা কিনতে, কিন্তু সেখানেও আলাদা বাজেট দেয়া হয়নি। যে পরিমাণ আমাদের চাহিদা সেই পরিমাণ আসলে আমাদের ভ্যাকসিন ক্রয় করা সম্ভব নয়। গত মাসে আমরা 120টা ভ্যাকসিন ক্রয় করেছি। আমাদের টার্গেট হলো 120টা ভ্যাকসিন দিয়ে আমাকে 1 মাস চালানোর জন্য। যদি আমি সবাইকে দিতে যাই তাহলে আমার 7 দিন বা 10 দিনের মধ্যে ভ্যাকসিনটা শেষ হয়ে যাবে, বাকি 20 দিন কেউ ভ্যাকসিন পাবে না। সেই কারণে আমরা রেশনিং করে, বিশেষ করে যাদের জরুরি প্রয়োজন, যারা খুব নিডি, তাদেরকে আমরা বিনামূল্যে ভ্যাকসিনটা দিচ্ছি। যারা একটু অ্যাফোর্ড করতে পারে আর যারা বিড়াল পালে তাদেরকে আমরা বলি যে আপনার ভ্যাকসিনটা কিনে দেন। তবে ঢাকার বাইরে সংকট থাকলেও ঢাকায় আবার চিত্র ভিন্ন। ঢাকার মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে শতভাগ টিকা বিনামূল্যে পাচ্ছেন রোগীরা। আরেকজনের পোষা বিড়াল কামড় মারছে, আমার কামড় দেওয়ার পরে রক্ত বাড়িয়ে পড়ছে। পরে আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি, ওনার বলছে আমাদের সাপ্লাই নাই, আপনারা ঢাকায়াতে যান, মহাখালী জলাতঙ্ক হসপিটালে যান। জলাতঙ্কের টিকা থেকে এবার আসা যাক সরকারের টিকা কার্যক্রমের মূল উদ্যোগ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই এর হিসেবে। ইপিআই এর অধীনে হামের টিকার সংকটের কারণে ইতোমধ্যেই হাম ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে হামের টিকা আনতে পারায় সারা দেশে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে সরকার। কিন্তু ইপিআই এর অধীনে থাকা 9টি টিকার মধ্যে হাম ছাড়া বাকি 8টির মজুদ কোন পর্যায়ে আছে? ইপিআই এর যে 9টি টিকা রয়েছে সেখানে হাম, যক্ষা, ডিপথেরিয়া সহ এই টিকাগুলোর সার্বিক মজুদ পরিস্থিতি নিয়ে এই অফিস থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পেলাম না।
তবে এখানে যে তথ্যগুলো পাচ্ছে অফিস থেকে সেটার ভিত্তিতে দুটি জিনিস বলা যায়। একটি হচ্ছে যে টিকার সংকট আছে, আরেকটি হচ্ছে টিকার সংকট নেই। টিকার সংকট নেই এই অর্থে কারণ সারা দেশে যে 1,30,000 টিকা কেন্দ্র রয়েছে সেখানে যতগুলো টিকার চাহিদা রয়েছে এখান থেকে সারা দেশেই সেই টিকার সরবরাহ করা হয়েছে। কিন্তু সংকট আছে এই অর্থে যে যেটিকে বলা হয় যে বাফার স্টক, 3 মাসের টিকা এই কেন্দ্রে মজুদ রাখা হয় সারা দেশের জন্য, সেটি এখানে এখনো পর্যন্ত নেই। এখানে কর্মকর্তারা বিশেষভাবে উল্লেখ করছেন যক্ষ্মার টিকার কথা, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তার সরাসরি জবাব টিকার স্টক আছে। আমাদের 6 মাসের স্টক আছে। all 9 vaccines we have at our hand, including যক্ষ্মা, BCG সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকার। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে। আপনি বলছেন যে টিকার সংকট নেই? না, টিকার কোনো সংকট নেই। টিকার কোন টিকা? বিসিজি না, এটা আপনি বললে তো হবে না। আই হ্যাভ মাই স্টক নো, এটা ঠিক না। আমাদের কাছে একটা টিকার সংকট নেই। আমাদের টিকা, আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে, আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। একইভাবে জলাতঙ্কের টিকার যে সংকট আছে সেটাও অস্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী। জলাতঙ্কের টিকার একটা ক্রাইসিস হয়েছিল, উই হ্যাভ মেড ইট আপ। এটা আমরা মোকাবেলা করেছি। আমরা অলরেডি প্রত্যেক জায়গায় সাপ্লাই আছে। আমরা MSR ফান্ড থেকে আমাদের লোকালি অলরেডি তারা সবাই কিনতেছে, আমরা কিনেছি, কোথাও কোনো অভাব নেই। এবং ADB ফান্ড থেকেও টাকা দিয়ে আমরা টিকা কিনেছি অ্যান্টি র্যাবিস। বাস্তবে অনেক কম, আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম। না, কম মানে আমরা না, কেউ আমাদের ফেরত যাচ্ছে না, দেওয়া হচ্ছে। যদিও বাস্তবতার সঙ্গে মন্ত্রীর কথা মিলছে না। এমনকি টিকার কার্যক্রমে টাকার সংকট এমন পর্যায়ে গিয়েছে যে যারা সারা দেশে টিকা পরিবহন করেন তাদের বেতন বন্ধ প্রায় 10 মাস। কিন্তু এমন পরিস্থিতি কেন হলো? এর মূল কারণ টিকা কার্যক্রম সহ স্বাস্থ্য খাতে 5 বছর মেয়াদী যে অপারেশন প্ল্যান বা ওপি বাজেট সহ পাশ করা থাকে, অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে সেটার নবায়ন করেনি। নতুন সরকারও ওপির বিকল্প কোনো পরিকল্পনা সামনে আনতে পারেনি। তাফসির বাবু, BBC নিউজ বাংলা। হরমুজ প্রণালীতে প্রথমবারের মতো একটি পণ্যবাহী জাহাজের কাছ থেকে টোল আদায়ের দাবি করেছে ইরান। এ ঘটনার পর ইরানের তেল পরিবহনকারী সন্দেহে ভারত মহাসাগর থেকে একটি জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি করতে আগ্রহী, তাই কোনো তাড়াহুড়া করতে চান না। যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালীতে এখনও পাল্টাপাল্টি অবরোধ অব্যাহত রেখেছে। দুদেশের কারো মধ্যে পিছু হটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে বৃহস্পতিবার জলপথটি থেকে প্রথমবারের মতো একটি পণ্যবাহী জাহাজের কাছ থেকে টোল আদায়ের দাবি করেছে তেহরান। ইতোমধ্যেই টোলের অর্থ ইরানের কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। তবে জাহাজটি কোন দেশের এবং টোল বাবদ কত টাকা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তারা। অন্যদিকে ইরানের তেল পরিবহনকারী সন্দেহে একটি জাহাজকে ভারত মহাসাগর থেকে আটক করেছে মার্কিন নৌবাহিনী। টোলের বিনিময়ে যে জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে বলে তেহরান দাবি করেছে, মার্কিন বাহিনীর হাতে আটক হওয়া জাহাজটি সেটিই কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ইরান হরমুজ প্রণালী ব্যবহারের জন্য জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা দেয়। ওই ঘোষণার পর গত 12 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন যেসব জাহাজ তেহরানকে টোল দিবে মার্কিন নৌবাহিনী সেগুলোকে খুঁজে বের করে আটক করবে। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরুর বিষয়ে এখনও কোনো দিনক্ষণ নির্ধারণের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন ইরানের সঙ্গে তিনি একটি ভালো চুক্তি করতে চান, সেজন্য বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে চুক্তির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে বলা হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে শর্তগুলোর বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ব্যয়বহুল সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজছেন। তবে তেহরান এই পরিস্থিতিকে সহজভাবে নিতে রাজি নয়, ফলে ট্রাম্পের জন্য কাঙ্ক্ষিত জয় পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। একদিকে ট্রাম্প প্রশাসন নৌ অবরোধ বহাল রাখার উপর জোর দিচ্ছে, অন্যদিকে ইরান সাফ জানিয়ে দিয়েছে সংঘাতের অবসান নিয়ে আলোচনা করতে হলে আগে তুলে নিতে হবে অবরোধ।
ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে শুরু করা এই সংঘাত অবসানের জন্য ট্রাম্পের ব্যবসায়িক ঘরানার প্রতিনিধিরা বড় ধরনের চুক্তির চেষ্টায় আছেন, কিন্তু ইরানের পদ্ধতিগত ও আপোষহীন কূটনীতিদের সঙ্গে এই দর কষাকষি মোটেও সহজ হচ্ছে না, কারণ তেহরান তাদের শত্রু হিসেবে দেখছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান যাওয়ার কথা ছিল। এ নিয়ে ট্রাম্প প্রশাসন আশাবাদী থাকলেও ইরান অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায়, ফলে শেষ পর্যন্ত ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়ে যায়। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় আরব মিত্ররা ভুগছে ইরানের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায়। এই অবস্থায় যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, যুদ্ধে বিপর্যস্ত ইরানের নেতৃত্ব এখন বিভক্ত। চুক্তির নতুন প্রস্তাব তৈরির জন্য তেহরানের প্রয়োজন আরও সময়। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ট্রাম্পের কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দেয়। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, ট্রাম্প চাইলে আরো বেপরোয়া সামরিক পদক্ষেপ নিতে পারতেন, কিন্তু আপাতত তিনি নিজেকে আরো গভীর সংকটে ঠেলে দেওয়ার পথ থেকে সরে এসেছেন। ট্রাম্পের জন্য এই যুদ্ধ রাজনৈতিকভাবে বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে। সামরিক হস্তক্ষেপ পরিহারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এই যুদ্ধের কারণে খোদ রিপাবলিকান পার্টি থেকেই বিরোধিতার মুখে পড়েছেন তিনি। ইরান পাল্টা জবাবে বিশ্বের 1/5 তেলের প্রবেশপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিয়েছে, যার ফলে মার্কিন নির্বাচনের আগে সাধারণ ভোক্তাদের তেলের জন্য দিতে হচ্ছে চড়া মূল্য। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনো উইজ বলেন, ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরানের ধর্মীয় সরকার পতনের কোনো লক্ষণ নেই। তারা আত্মসমর্পণ করবে না। অন্যদিকে ট্রাম্প এই সংঘাত বাড়াতে চান না। তিনি এই যুদ্ধে বিরক্ত। তিনি বুঝতে পেরেছেন যুদ্ধের খরচ কেবল বাড়বে, কমবে না। ইরানি নেতারা ট্রাম্পের উপর আস্থা রাখতে পারছেন না, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্র কয়েকদিন আগেও তার প্রতিনিধিরা ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। এমন ঘটনা আগেও ঘটেছে। গত জুনে আলোচনার মধ্যেই হঠাৎ করে ইরানে হামলা শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাটানকা বলেন, যুদ্ধবিরতির মধ্যেই নৌ অবরোধ ঘোষণা করে ট্রাম্প এমন পরিস্থিতি তৈরি করেন যাতে ইরান বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানায়। এতে তিনি একদিকে নিজেকে শক্তিশালী দেখাতে চাইলেও অন্যদিকে নিজের কূটনৈতিক অবস্থাকেই দুর্বল করছেন। ট্রাম্প এখনো অবরোধ শিথিলের কোনো ইঙ্গিত দেননি। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের দাবি, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর তিনি বুঝেছেন এই অবরোধ কেবল বহালই থাকবে না, বরং তা আরো বিস্তৃত হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে। অন্যদিকে প্রোগ্রেসিভ সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি জ্যেষ্ঠ ফেলো সিনা তুষির মতে, ট্রাম্পের সামনে এখন খোলা আছে দুটি পথ। একদিকে অবরোধ তুলে নেওয়া, যা ইরানকে তাদের অর্জিত সুবিধা বুঝিয়ে দেবে। অন্যদিকে অবরোধ বজায় রাখা, যা যুদ্ধবিরতি ভেঙে জন্ম দিতে পারে নতুন উত্তেজনার। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে রাশিয়ার জাহাজগুলোকে দিতে হবে না কোনো ফি বা মাশুল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সংবাদ সংস্থাটিকে বলেন, বন্ধু প্রতিম দেশগুলোর জন্য হরমুজে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি উদাহরণ হলো রাশিয়া। তিনি আরও জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। বৈশ্বিক চাহিদার অন্তত 20% তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল রপ্তানির প্রধান রুট এটি। ফলে বৈশ্বিক জ্বালানি চাহিদা মেটাতে হরমুজ প্রণালীর বিকল্প রুট এখন পর্যন্ত নেই। এই হরমুজ প্রণালী বন্ধ বা এতে কোনো ধরনের বাধা দেওয়া হলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দেয়। জ্বালানি পণ্যের দাম বেড়ে যায়, ফলে শিল্পে খরচ বাড়ে এবং পণ্য মূল্যে এর নেতিবাচক প্রভাব পড়ে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শুরুর পর জাতীয় নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালীতে ফি আদায়ের ঘোষণা দেয় তেহরান। মূলত এই রুটে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সর্বোচ্চ $2 মিলিয়ন পর্যন্ত মাশুলের কথা বলা হয়, যদিও এটি নির্দিষ্ট নয়। রাশিয়ার নাম উল্লেখ করা হলেও এই বন্ধু তালিকায় আর কোন কোন দেশ আছে তা জানাননি রাষ্ট্রদূত কাজেম জালালি। তবে ধারণা করা হচ্ছে চীন, ভারত, পাকিস্তান, ইরাক সহ কয়েকটি দেশের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচলের ক্ষেত্রে ফি মওকুফ সুবিধা পেতে পারে। যুদ্ধ শুরুর পর ইরানের বিরুদ্ধে যায়নি এমন দেশগুলোর কাছে বন্ধুত্বের বার্তা দেওয়ার লক্ষ্যেই হরমুজ প্রণালীতে ছাড়ের পরিকল্পনা করে তেহরান, যেখানে যুদ্ধকালে কূটনৈতিক সমর্থনের জন্য রাশিয়া, বাণিজ্য অংশীদার হিসেবে চীন, জ্বালানির বড় ক্রেতা হিসেবে ভারত এবং আঞ্চলিক সমর্থন দেওয়ায় পাকিস্তানকে এই পুরস্কারের উপযুক্ত হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।
নিউজ।